ঘুঘু দেখেছো ফাঁদ তো দেখোনি কথাটা আছে, ওরা ঘুঘু দেখাতে গেছিল, এখন ফাঁদে পড়ে গিয়ে এখন এই সমস্ত বিভিন্ন রকমের মন্তব্য আছে। সত্যিকে গোপন করতে গেলে বিভিন্ন রকমের মিথ্যের আশ্রয় নিই। তখন যেটা করি প্যাশন দিয়ে করি। যতদিন কেন্দ্রীয় সরকারের পদাধিকারী ছিলাম জান প্রাণ দিয়ে লড়ে গেছি, সত্যের জন্য লড়েছি। পছন্দ হয়নি সরিয়ে দিয়েছে, অ্যাম্প্লিফায়ার সমস্ত বসিয়ে ব্যারিকেড করে মেটাল ডিটেক্টর লাগিয়ে মানে এদিক যেন জামাই আদর করে ওখানে সভাতে বসানো হয়েছিল। মানে একটা বেআইনি কাজ পুলিশ জামাই আদর করে করতে পারবে। এই মামলাটি দিয়ে তো আজ গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। অক্টোবর মাসে বেআইনিভাবে একটি সভা বা রাজভবন ঘেরাও করা হয়েছিল, আমি বলবো, কারণ বেআইনি যদি হয়ে থাকে তাহলে তো ঘেরাওই হবে। ওটা রাজভবনের উপরে রাতের আক্রমণ হয়েছিল। এবার আমরা বলেছিলাম হচ্ছে আমাদের ধারণা ছিল যে নিশ্চয় পারমিশন নিয়ে হয়েছে। মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে একটি শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান রাজভবনের সামনে সেই জায়গাতেই করার জন্য একটি অনুমতি চেয়ে অ্যাপ্লাই করা হয়েছিল কমিশনের জন্য। পুলিশ যথারীতি জানিয়ে দেয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য এই অনুমতি দেওয়া যাবে না। সেটিকে চ্যালেঞ্জ করে আমরা আদালতের দ্বারস্থ হই। সেখানে আমরা এসে প্রশ্ন তুলি যে যখন রাজ্যের থেকে বলা হয় যে না, ওই পার্টিকুলার সভাটা যেটা অক্টোবর মাসে হয়েছিল 5 দিনের জন্য, যে 5 দিন ব্যাপী সভাটা হয়েছিল, তার জন্য কোনো রকমের অনুমতি নেওয়া হয়নি। আমরা তখন প্রশ্ন করি যে তাহলে কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কেননা এটা তো তার মানে লয়ের ভায়োলেশন হয়েছে। তখন বিপাকে পড়ে রাজ্য কোন দিকে যাবে বুঝতে না পেরে প্রথমে তো রাজ্যে অনুমতি দেওয়া যাবে না, ওখানে অনুমতি কোনোভাবে দেওয়া সম্ভব নয়, এই সমস্ত বলেছিল। তো বেশ কয়েকদিন মামলাটি শোনার পরে, শুনানির পরে যখন আস্তে আস্তে দাঁত মুখ সমস্ত রাজ্য যেগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো বেরোতে শুরু করলো, আর রাজ্য বুঝতে পারলো যে রাজ্য একটা ফাঁদে পড়ে গেছে বেসিক্যালি। কেননা ধর্ণা রিজেক্ট করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে যে সভা করানো হয়েছিল আর কি, সেই জিনিসটা যখন সামনে চলে আসছে ফাইনালি পিছু হটে রাজ্য। কিন্তু এ রাজ্য তো ভাঙবে তবু মচকাবো না, এই টাইপের একটা অ্যাটিটিউডের মানে এদের আছে। তো এরা তো যেটা করলো, এরা যেদিনকে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান থাকে, ওরা এসে বললো সেদিনকে সভা করতে পারে, সেদিনকে সভা করতে পারলে কোনো আপত্তি নেই। তো আমরা ইনিশিয়ালি বলেছিলাম যে না, সেদিনকে তো হবে না, প্রিশিডিউল কার্যক্রম আছে, তাই জন্য তো তারপরে রোববার যদি করা যায়। ভবানীপুরের সামনে একটা কথাবার্তা, হ্যাঁ সেটা তো মামলার সময় সেই জায়গা তো ঘুরে গেল যখন রাজ্যর ওই আর্গুমেন্টের পরে আর কি, যখন রাজ্য বললো হচ্ছে যে অনুমতি ছাড়া ওখানে সভা করা হয়েছে, তখন তো আমাদের এটাকে আমরা চেঞ্জ করলাম। আমরা বললাম যে তাহলে আমরা এখানেই করবো, কেননা এক দেশে একই আইন চলতে পারে, পৃথক আইন থাকতে পারে না। আমরা আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার আছে তার যেটা ধারা 14 নম্বর আছে, যেখানে ইকুয়ালিটির কথা বলে, আমরা সেটাকে এক্সারসাইজ করি। তখন আমরা বলি এখানেই আমরা বসবো, কেননা এটা তো করতে পারে না যে শাসক দলের জন্য এক রকমের আইন পুলিশ দেখাবে আর যারা বিরোধী তাদের জন্য আরেক রকমের আইন দেখাবে, এটা তো হতে পারে না। আর আমরা তো সাংবিধানিক আদালতের কাছেই তাই জন্য এসেছিলাম। তো সাংবিধানিক আদালত চট করে পয়েন্টটি ধরে নেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো উনিও যখন মানে ওনারও প্রশ্নে রাজ্য যখন জর্জরিত, তখন রাজ্য কিছু করতে শুরু করে প্রথমে বলে হচ্ছে যেদিনকে মন কি বাতের কার্যক্রম ছিল সেদিনকে অনুমতি দেওয়া হচ্ছে, সেদিনকে করলে রাজ্যের কোনো আপত্তি নেই। তারপরে আমরা যখন বলি যে না এটা তো হবে না, প্রিশিডিউলড আছে, পরে রোববার যদি করা যেতে পারে, তো তখন রাজ্য বলেছিল যে সেটা আমাদের ভেতরে জেনে বলতে হবে, তাই জন্য আবার রাজ্য সময় দেয়। এবার আমরাও দেখি হচ্ছে যে পরের রবিবার মানে রথযাত্রার দিন পড়ছে। তো আমিও রাজ্য সরকারকে আমিও জানাই, রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তাকে জানাই যে রথযাত্রা পড়ে যাচ্ছে, তাই জন্য শনিবার মানে যেটি 6 তারিখ কিংবা তার পরের উইকেন্ডের রোববার যদি হয় 14 তারিখ, তাহলে সেই সময় করা যেতে পারে। তো এবার গতকালও মামলাটি যখন হয়, তখন গতকাল মামলাটির সময় রাজ্যের তরফ থেকে এসে বলা হয় আবার আদালতের কাছে একই কথা, যে না আমরা তো 7 তারিখের জন্য বলেছি, এবার অন্যদিন হবে কিনা আমাদেরকে তাহলে আবার জেনে আসতে হবে, আমরা এরকম বলতে পারবো না। তো তখন আমি বলি যে ঠিক আছে, ওরা জেনে আসুক, ওদের যদি সামনের মানে এই রোববারের পরের রোববার মানে 14 তারিখ যদি অসুবিধা থাকে, কোনো অসুবিধা নেই, আমরা তারপরে রোববার করবো। তাহলে করে তারপরে আমি শুধু তার পরের রোববারে তারিখটা বলি, কারণ তার পরের রোববার 21শে জুলাই, আমরা 21শে জুলাই তাহলে ওখানে অবস্থান করবো। আমি এটা জেনেই বলি আমরা, কারণ আমরা জানতাম যে এটা বললেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার 14 তারিখের অনুমতি নিয়ে লাফাতে চলে আসবে। আজ হলেও ঠিক তাই, 14 তারিখে লিখিত একটি নিয়ে মানে ইনস্ট্রাকশন নিয়ে আদালতের কাছে জানানো হয় আজকে যে 14 তারিখে করলে রাজ্যের কোনো আপত্তি নেই, ওখানে করতে পারে। রাজ্য প্রথমে বলছিল হচ্ছে যে যাতে 100 জনের মধ্যে সেটাকে সীমাবদ্ধ, 200 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় এই শান্তিপূর্ণ অবস্থান, যেটা আমরা করবো বলেছি। আমরা তখন বলি হচ্ছে যে না 200 নয়, আমরা 300তে রাখবো, কারণ রাজ্য তো ঠিক করে দিতে পারে না আমরা কি করবো। তো তার পরিপ্রেক্ষিতে আদালত আমাদেরকে 300 জনের মানে টোটাল 300 জনকে নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে বসার অনুমতি দিয়েছে 4 ঘন্টার জন্য। এরপরেও আমরা বলেছি হচ্ছে যে মামলাটিকে পেন্ডিং করে রাখতে। অগস্টের 2 তারিখে মামলাটি রাখা হয়েছে আবার, কেননা আমরা পুলিশের কিছু ভূমিকা নিয়ে তথা এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা এই সভা করেছিল 5 দিন ব্যাপী বেআইনিভাবে, তাদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ হয়েছে সেই বিষয়ে কিছু আমরা প্রশ্ন তুলতে চাই। কিংবা তৃণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল তাতে আমরা দেখেছি যে নয়েজ পলিউশনের তো ছেড়ে দিন, মানে পুলিশ রাতের ওখানে বক্স বসিয়ে দিয়েছিল, বক্স অ্যাম্প্লিফায়ার সমস্ত বসিয়ে ব্যারিকেড করে মেটাল ডিটেক্টর লাগিয়ে মানে এদিক যেন জামাই আদর করে
ওখানে সভাতে বসানো হয়েছিল, মানে একটা বেআইনি কাজ পুলিশ জামাই আদর করে করতে পারমিট করেছিল। সেই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন করবো। এখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারভাবে জিজ্ঞাসা করলেন রাজভবনের ঠিক পেরিফেরিতে কতটা 144 ধারা আছে, তার আপনার রাজ্য থেকে জানতে চাইলেন। আমার বক্তব্য যে 144 ধারা সত্যি কতটা ছিল, মমতা ব্যানার্জি এখানে নিজে বলেছেন অভিষেকের সবার সময় 144 ধারা ছিল না, এত টাল বাহানা কেন হলো বলে আপনার মনে হয়? দেখুন, বাংলায় একটা চলিত বাংলায় কথা আছে, আমরা শহরের বাইরেও বিভিন্ন সময় তো গ্রাম বাংলার মধ্যে ঘোরাঘুরি করি, তো ঘুঘু দেখেছো ফাঁদ তো দেখনি কথাটা আছে, ওরা ঘুঘু দেখাতে গেছিল, এখন ফাঁদে পড়ে গিয়ে এখন এই সমস্ত বিভিন্ন রকমের মন্তব্য আসছে। সত্যিকে গোপন করতে গেলে বিভিন্ন রকমের মিথ্যের আশ্রয় নিতে হয়। আদালতকে আমি সেই জিনিসটি জানাই আগের দিন যে এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনাবলী হচ্ছে, কারণ আদালতের কাছে রাজ্য সরকার এক জিনিস জানাচ্ছে, রাজ্যের তরফ থেকে এক জিনিস জানানো হচ্ছে, অথচ রাজ্যের যিনি মাননীয় পুলিশ মন্ত্রী তিনি সম্পূর্ণ উল্টো রকমের তথ্য অফিসিয়ালি প্রেসের সামনে বলছেন। তো আমরা কাকে বিশ্বাস করবো আমরা তো বুঝতে পারছি না, কারণ মামলাটা তো আর্গুমেন্টটা সেভাবে করতে হবে আমাদেরকে, নইলে আমরা তো বুঝতেই পারছি না কোন দিক দিয়ে আর্গু করবো, কোনটাকে ঠিক পাবো, কোনটাকে সত্যি পাবো। তো তখন আদালতের তরফ থেকে বলা হয় হচ্ছে যে আদালতের কাছে রাজ্যের তরফ থেকে যেটা কমিউনিকেটেড হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের কথাকে গুরুত্ব না দিয়ে সেটাকে সত্যি মেনে এগিয়ে চলাটা বেটার, এই অব্দি বলবো। পাশাপাশি আরেকটা মামলা নিয়ে আপনার কথা বলতে চাইছি। বিচারপতি অমৃতা সিনহার ঘরেই আপনারা অভিযোগ করলেন 47টা মামলা এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীর বিরুদ্ধে আপনার করা হয়েছে। আপনারা বললেন যে লেখক এক, মামলাগুলো স্ক্রাইব এক, মরাল্লের 34টা অভিযোগের লেখক এক, একই থানায় অভিযোগ। এই মামলাটা সম্পর্কে যদি আলোকপাত করেন সেটা নিয়ে চর্চা অনেক বেশি হচ্ছে। খুব বুদ্ধিমানের মতো কাজ করতে গেছিল ফলস এফআইআরগুলো রেজিস্টার করে, সেই জন্যই হয়তো সাইক্লোস্টাইল প্রিন্টিং করেনি আর কি, নইলে সাইক্লোস্টাইল প্রিন্টিং করেই ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গ্যাপগুলো ভরে দিয়ে সই করে দিলেই পারতো, হাতে লিখিতভাবে করতে গেছিল। কিন্তু ওই গোড়ায় গেল আর কি, যা হয় পাপার পাড়া কোনোদিন তো ঢাকা থাকে না, যে লোকটিকে দিয়ে লিখিয়েছে এই 47টি কমপ্লেন্টের মধ্যে মোটামুটি 37টি কমপ্লেন্টই একই লোক লিখে যাচ্ছে আর কি, একই লেখার ধরন, একই জিনিস। এবার যাদেরকে দিয়ে সই করিয়েছে তারা সই করতে পারে, এরকম মনে হয় যে টিপ সই করেছে লিখতে জানে না বলে, তো আবার টিক মেরে দিয়েছে, সেই টিকের এগেনস্টে তারা সই করেছে। আমরা সেগুলো সমস্ত আদালতের কাছে বলেছি। আবার সেই কমপ্লেন্টের মধ্যে সত্য পাঠে আছে যেন আদালতের কাছে কোনো আবেদন করা হচ্ছে, এফআইআর নয়, মানে খুব গুছিয়ে গাছিয়ে করতে গিয়ে অতিভক্তি চোরের লক্ষণ ধরা পড়ে গেছে। ধরা পড়ে যেতে এখন সবকটা এফআইআর এর উপরেই এখন তো মানে ইনভেস্টিগেশনের উপরেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পুলিশকে আমাদের দেখুন, আমাদের রাজ্যের, আমাদের কলকাতা শহরের স্পেশালি আমাদের পুলিশ ভীষণ কম্পিটেন্ট পুলিশ অফিসার্স আছে। আমাদের পুলিশিং এত ভালো, আমি বলছি মানে আমি তো মনে করি বিভিন্ন রাজ্যের যে পুলিশ অফিসাররা আছেন তাদের থেকেও হয়তো লেভেল অফ কম্পিটেন্সে অনেক বেটার আমাদের পুলিশ অফিসার বেশ কিছু আছেন এখানে। ইনফ্যাক্ট আমি তো বলতে পারি, এটাও হলফ করে বলতে পারি, বিদেশেও বহু জায়গায় পুলিশের থেকেও হয়তো কম্পিটেন্ট পুলিশ আমাদের এখানে আছে। বাট আনফর্চুনেটলি আজকের দিনে পুলিশের মধ্যে ইম্পার্শিয়ালিটি জিনিসটা একদম নেই। আমি দেখুন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসারদেরকে তো কিছু মানে বলতে পারবো না, কারণ তারা কি করবেন, তারা হেল্পলেস, তারাও হেল্পলেস। একা মানুষ একটি সিস্টেমের এগেনস্টে লড়তে পারে না, কেন তারা যদি সত্যির জন্য লড়তে চায় বা পুলিশিং প্রপারলি যেভাবে করতে হয় সেভাবে যদি করতে চান, তাহলে তাদেরকে বদলি করে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে ফলস ডিপার্টমেন্টাল কেস করে দেওয়া হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করে দেওয়া হবে। তাদেরও পরিবার আছে, তাদেরও বাড়িতে, তারা বাড়ির অন্য সংস্থান তারাই মানে রুজি রোজগার করে তারা যোগান দেয় আর কি, তো তারাও বা কোথায় যাবে, একটা হেল্পলেস সিচুয়েশন। তো এখন খারাপ লাগে যে এত এরকম একটি সাংঘাতিক উৎকৃষ্ট মানের পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও আজকে রাজনীতির কবলে পড়ে এই রাজ্যের পুলিশ আজ মানে ভুলুণ্ঠিত হয়েছে, পুলিশের ক্ষমতা বল রাদার, পুলিশের ইম্পার্শিয়ালিটি। আর দেখুন আরও দুঃখের বিষয় হচ্ছে যে আমরা দেখি উকিল হিসেবে, লয়ার হিসেবে 100টির মধ্যে হয়তো 97টি কমপ্লেন্টই হচ্ছে এফআইআর যেগুলো রেজিস্টার হয় সেগুলো রাজনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার এই 97টাই যদি তাই হয়, বাকি যে 3টে হয় সেগুলো হয়তো হচ্ছে অ্যাকচুয়াল কেস বা সত্যি ঘটনা, যেটা সেই ঘটনার উপর ভিত্তি করে। কিন্তু যেটা হয় প্রবলেম, পুলিশকে এতটাই ব্যস্ত করে দেওয়া হয় এই রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে মানে ইনভেস্টিগেট করার জন্য, তদন্ত করার জন্য, যে আনফর্চুনেটলি যেগুলো আসল কেস, সাধারণ মানুষজনের কেস, সেই কেসগুলো পুলিশের তদন্ত করে উঠতে পারে না। এটা তো হয়ে থাকে, এটা তো হয়ে যাচ্ছেই, মানে এটাই খারাপ লাগে, এই জায়গাটাই অত্যন্ত খারাপ লাগে যে পুলিশ হচ্ছে সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য, সমাজকে বাঁচানোর জন্য পুলিশের ভূমিকা, কিন্তু আজকে পুলিশকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক একটি অস্ত্র হিসেবে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমার শেষ প্রশ্ন, আদালতে এজির সঙ্গে ডুয়েল দেখছি, আগে সিবিআই যখন আপনি মামলা করতেন তখন এই ডুয়েলটা কিছু ক্ষেত্রে দেখেছি, এখন শুভেন্দু অধিকারী সহ একাধিক মামলায় এজির সঙ্গে ডুয়েল দেখছেন, এনজয় করছেন লড়াইটা? আমার কাজ হচ্ছে যখন যেটা করি প্যাশন দিয়ে করি। যতদিন কেন্দ্রীয় সরকারের পদাধিকারী ছিলাম জান প্রাণ দিয়ে লড়ে গেছি, সত্যের জন্য লড়েছি, সত্যকে আটকানোর জন্য নয়। পছন্দ হয়নি সরিয়ে দিয়েছে, আমি তো সত্যের জন্য লড়ে যাব। আমার লক্ষ্য যেটা, সেই লক্ষ্য অবিষ্ট থাকবে। আমরা মাথা কখনো পাতিনি, মাথা কখনো নিচু করিনি, সংবিধানের ছাত্র, সংবিধানের ভক্ত, সেটাই থাকবো সত্যের জন্য। অবশ্যই সংবিধানকে বাঁচানোর যুদ্ধ লড়ছে।